আহমেদাবাদ যে প্লেন ক্র্যাশ, একটা সম্প্রতি যে দুর্ঘটনা ঘটলো, এবং এই দুর্ঘটনায় 242 জন যাত্রী সমস্ত জনেই মারা গেছেন, শুধুমাত্র একজন বেঁচে ফিরেছেন। এত বড় দুর্ঘটনার কারণ কি? হ্যাঁ দেখো, এটা তো বেসিক্যালি ডিজিসিএ তো বারবার বারবার করে এক্ষেত্রে শোকজ করেছে যে কেন এই যে মানে প্লেনের যে যে ইনস্ট্রাকশন যেগুলো ফলো করতে হয়, মানে যেটা গভর্নমেন্ট রুলস এর বাইরে, সেটার বাইরে বারবার যাচ্ছিল, এবং প্লেনের মেনটেনেন্সের যে জায়গাগুলো সেগুলো ভালো করে খতিয়ে দেখা হচ্ছিল না। এবং এই ক্ষেত্রে আমরা ডেফিনেটলি একটা অন্তর্ঘাতের যোগ কিন্তু পাচ্ছি, কারণ যারা এই মেনটেনেন্সের প্রক্রিয়াটা করে এবং যিনি পাইলট ছিলেন তিনি তো ডেফিনেটলি বহু ভাবে দক্ষ, মানে অভিজ্ঞ একজন এক্সপিরিয়েন্সড পাইলট বলা যায়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখানে ল্যাক অফ ইন্সপেকশনের জন্য কিন্তু আমরা জানি যে এই যে এয়ার ইন্ডিয়ার, তাই তো এয়ার ইন্ডিয়ারই তো ফ্লাইট এটা। হ্যাঁ, তো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট কিন্তু বারবার বারবার করে আমরা মানে জানি যে বারবার করে কিন্তু গভর্নমেন্ট শোকজ করেছেন, এবং এয়ারক্রাফটের যে মেনটেনেন্স সেটা কিন্তু প্রপার ভাবে হয়নি। তো সেই কারণেই এই দুর্ঘটনা মনে করা হচ্ছে। এরপরে ডেফিনেটলি যেটা মেশিন যেটা বলা হচ্ছে তোমার ইনভেস্টিগেশন করা হবে। আর ক্রিউ যারা মেনটেনেন্স করে তারা তো সকলেই প্রাইভেট, ঠিক আছে। এবার ধরো তার মধ্যে কারা অন্তর্ঘাত করছে, এখানে একটা আমরা যেহেতু আমরা জানি অপারেশন সিন্দুরের পরে ভারতকে টার্গেট করার জন্য, কারণ দূরাত্মার তো কোনোভাবেই ছলের অভাব হয় না, এই জায়গাটা সাধারণ মানুষ হিসাবে আমার মনে কিন্তু এই ভাবনা চিন্তা একটা উদয় হচ্ছে এই ক্ষেত্রে, যে এই ক্ষেত্রে অন্তর্ঘাতের ব্যাপারটা কি হতে পারে। তো তাহলে এটা কি এনকোয়ারি। তাহলে কি দিদি আপনি একেবারে বলতে গেলে যে কেন্দ্রীয় বিরোধী দলগুলোই যারা বলছে যে এর মধ্যে কি নিছক দুর্ঘটনা নাকি নাশকতার একটা তারা সন্দেহ করছে, তাহলে হ্যাঁ, কি আপনারা নাশকতার নাশকতার আমি একটা? সন্দেহটা সাধারণ মনে, কিন্তু এই ভাবনাটা উদয় অবশ্যই হচ্ছে, কারণ একজন অভিজ্ঞ পাইলট, হ্যাঁ, যেখানে আমরা জানি যে গভর্নমেন্ট কিন্তু বারবার করে শোকজ করেছে, এটা এটা ফ্যাক্ট, এটা সত্যি ঘটনা যে প্লেনের পার্টস গুলো বা এই যে ক্রিউর যারা মেনটেনেন্স করে আর কি, তারা প্রপার ভাবে সার্ভিসটা ঠিকভাবে রেগুলেট করেছে কিনা মানুষের জন্য, এবং ডিজিসিএ কে কিন্তু বারবার করে শোকজ করা হোক, ইন্সপেকশনটা প্রপার ভাবে হচ্ছে কিনা এই প্রশ্নও কিন্তু বারবার করে উঠে এসেছে। গভর্নমেন্ট করেছে, গভর্নমেন্ট তার ডিউটি পালন করেছে বলেই তো তারা এই প্রশ্নগুলো করেছে। কিন্তু এই ক্ষেত্রে যদি ধরো নাশকতার যে যোগ থাকে, মানে ভারতকে পুরোপুরি ভাবে টার্গেট করার জন্য, যেটা পাকিস্তানে আমরা দেখেছি পুলওয়ামা থেকে শুরু করে রিসেন্টলি পেহেলগাঁও ইনসিডেন্টে আমরা যেটা দেখছি, যে কিভাবে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণেই মানে করে দেওয়া হয়েছে খুন তাদেরকে। তো এই ক্ষেত্রে ডেফিনেটলি কিছু কারণ থেকে থাকবে অন্তর্ঘাতের জায়গা। নাশকতার যোগ থাকে তাহলে সেটাও তো একটা বড়সড় দেশের নিরাপত্তা জনিত একটা বড়সড় প্রশ্ন, কারণ যেখানে একটা বড়সড় বিমান যে দুর্ঘটনায় এতগুলো মানুষের প্রাণ যাচ্ছে, সেখানে কোনোভাবেই ইন্টেলিজেন্স ফেলিওর হচ্ছে না। দেখো, সেটা তদন্ত সাপেক্ষ অবশ্যই, সেটা অ্যাকর্ডিং টু ইনভেস্টিগেশন ব্ল্যাক বক্স যেটা, সেই ব্ল্যাক বক্সটা তদন্ত এখনো পর্যন্ত হয়নি। তো এই মুহূর্তে ইনভেস্টিগেটিং অথরিটি যতক্ষণ না পর্যন্ত রিপোর্টটা আমাদের দিচ্ছে ততক্ষণ পর্যন্ত অবশ্যই, যেহেতু এটা তদন্ত সাপেক্ষ জিনিস, আমাদের কমেন্ট করা ঠিক হবে না। তবে হ্যাঁ, অবশ্যই তুমি ন্যাশনাল সিকিউরিটির যে ব্যাপারটা বলছো, সিকিউরিটির জায়গাটা অবশ্যই ভালো করে স্ট্রং আরো দেখতে হবে। তবু বলবো, দেখো, এই যে মানুষকে আরেকটু কনসার্ন হওয়া দরকার বোধহয়, যে যে জায়গাগুলো গভর্নমেন্ট বারবার বারবার করে ডিনোট করে দিচ্ছে সেই জায়গাগুলো যাতে করে মানুষ অ্যাভয়েড করে। কারণ আমরা বুঝতে পারছি ভারত যেহেতু ইকোনমিক্যালি এবং সব দিকে একটা কেন্দ্রবিন্দুতে এই অবস্থায় গিয়েছে, এবং ইমপ্রুভমেন্টের যে জায়গাটা ভারত ছাপিয়ে গিয়েছে, তার জন্য কিন্তু আমাদের শত্রু যে দেশগুলো তারা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ, যেমন চীন হতে পারে এই ক্ষেত্রে। কারণ আমরা জানি, আমি রিসেন্টলি গুয়াহাটি এয়ারপোর্ট থেকে ট্রাভেল করে এসেছি কলকাতা এয়ারপোর্টে, এবং কলকাতা এয়ারপোর্টের রুলস এবং গুয়াহাটি এয়ারপোর্টের যে চেকিং এর সিস্টেম, দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক। কেন কি, ওখানে যেহেতু মেঘালয়া স্টেটের বর্ডারে, মানে চীনের বর্ডারে যেহেতু, এবং সেই চীন থেকে যেহেতু মানে প্রচুর কি বলবো, মানে বুঝতেই পারছো, মানে আতঙ্কবাদী যারা আশ্রয় দিয়ে নেয়, বা বাংলাদেশেরও এক্ষেত্রে কিন্তু যোগ আমরা আশঙ্কা করছি। কারণ এইভাবে ধরো একটা স্ক্রু হয়তো এমন ভাবে রেখে দিয়েছে, বা এমন ভাবে সিস্টেম, আমি তো মানে ফ্লাইট চালাই না অফকোর্স, সেটা তারা বুঝবেন, মানে এয়ার স্পেসের কিছু রুলস বা নিয়ম ডেফিনেটলি থাকবে। সেই জায়গায় ভিতরের লোক অন্তর্ঘাত যদি না ঘটায় তাহলে কিন্তু
এই দুর্ঘটনা বা এই জায়গাটা কিন্তু সম্ভব নয়। একদম ঠিক প্রশ্ন যে আপনি বিভিন্ন সময়ে সাধারণ যাত্রী হিসাবেও আপনাকে বিভিন্ন কাজের ক্ষেত্রে আহ, বিমানে যাতায়াত করতে হয়, সেদিক থেকে বিমান যাত্রা আগামী দিনে কতটা স্বচ্ছন্দের বা কতটা নিরাপদ, কতটা সুরক্ষিত নাকি আতঙ্কের, কি বলবেন? আতঙ্কের তো বিমান যাত্রা আমার কাছে এই পেহেলগাঁও যে ঘটনাটা ঘটেছে তারপর থেকে আমাদের সাধারণ আমার দিদি মানে রিসেন্টলি ভিজিট করেছেন, মানে আসাম মা কামাখ্যার কাছেই গিয়েছিলেন এবং তিনিও আমাকে বলেছেন, মানে তিনি সারা বছর হয়তো স্বাভাবিক কাজের কারণে আমরা এখনকার মেয়েরা হয়তো সবসময় সিঁদুরটা পরেন না, অকেশনালি পরেন, তিনিও আমাকে বলেছেন যে আমার সিঁদুর পরতে ভয় লাগছে ভারতবর্ষে থেকেই। এবং আমার নিজেরও এই একই অবস্থা, কারণ আমি যখন কলকাতা এয়ারপোর্ট থেকে প্রথমত আমি থ্রাইস অ্যাটেম্পটে যেতে পারি, দুবার গুয়াহাটিতে কোনো কারণবশত মানে আবহাওয়াজনিত কারণে ফ্লাইট ক্যান্সেল হয়, তো তৃতীয়বারে যখন আমি এয়ারপোর্ট থেকে যাই অবশ্যই আমার মানে প্লেনে উঠে আমার খুব ভয় লেগেছে, কারণ পেহেলগাঁও এই যে ঘটনাটার পরে আমরা তো বুঝতে পারছি। ভারতীয় জনতা পার্টির একজন পদাধিকারী, তাহলে আপনার যে দুশ্চিন্তা বা আপনার নিরাপত্তাহীনতা, তাহলে কিন্তু একটা বড়সড় কিন্তু ইন্টেলিজেন্স ফেলিওরেন্স একটা বড়সড় প্রশ্ন উঠছেই কেন্দ্রের। হ্যাঁ দেখো, ব্যাপারটা হচ্ছে যে সিআইএসএফ রা সবসময় আমাদের নিরাপত্তাটা দেখছে বলেই আমি কিন্তু একটা নারকোল পর্যন্ত ফ্লাইটে আনতে পারিনি, সেটাকেও কিন্তু কেটে বার করেছে। তারা কিন্তু তাদের কাজটা 100-এর ওপর পারফর্ম করছে এবং ভারত সরকার আমাদের নিরাপত্তা দেখছে বলেই কিন্তু সিআইএসএফ দের কাছে ফোন পর্যন্ত নট অ্যালাউড। আমি চেক ইন মানে করে যখন ঢুকি এবং বেরোই তখন কিন্তু ফোন পর্যন্ত নট অ্যালাউড, বেল্ট থেকে শুরু করে সমস্ত কিছুই চেক করা হয়। একেবারে বলতে গেলে ভারত বিরোধী কোনো দেশ বা সরাসরি পাকিস্তানের কোনো যোগ থাকতে পারে, নাশকতার একটা বড়সড় সন্দেহ আপনি বাংলাদেশও হতে পারে ভাই, বাংলাদেশ চীন, একেবারে বাংলাদেশ চীন খুব অ্যাক্টিভ, বাংলাদেশ চীন। উঠে সব থেকে বড় প্রশ্ন সেটাই, এখন সেটাই দেখার।